নমস্কার। একমুঠো অবকাশ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একমুঠো অবকাশে গল্পকথার আজকের নিবেদন, আমি কখনো পদ্মাপাড়ে ইলিশ খেতে যাইনি। নিবন্ধটি লিখেছেন স্বপন সেন, ভালোবাসি বাংলা ব্লগে। প্রসঙ্গত জানাই, আমি কখনো পদ্মাপাড়ে ইলিশ খেতে যাইনি। এই প্রতিবেদনটি আমরা দুটি পর্বে আপনাদের সামনে নিয়ে আসব। প্রথম পর্বে আমি আপনাদের একটি নিবন্ধ পড়ে শোনাব। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন এমন একজন মানুষের সাথে আলাপচারিতা, যার জন্ম 1938 সালে চট্টগ্রামের বোয়ালখালী অঞ্চলে। পড়াশোনা, বিভিন্ন কারণে, চাকরি সূত্রে, বাবার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকেই উনি চিটাগং, ঢাকা, চাঁদপুর, গোয়ালন্দ, কলকাতা বিভিন্ন জায়গায় যাতায়াত করেছেন বা করতেন। দ্বিতীয় পর্বে ওনার মুখ থেকেই আমরা শুনব সেই সব দিনগুলোর গল্প। তো আসুন শুরু করা যাক। আমি কখনো পদ্মাপাড়ে ইলিশ খেতে যাইনি। কবি লিখেছেন, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছন্ন অবিরল চলে নিরবধি। নদী নিয়ে মানুষের কি অসম্ভব আবেগ, সেটা বোধহয় পদ্মা না দেখলে বা পদ্মাপাড়ে না গেলে ঠিক বোঝা যায় না, বা বলা যায় অসম্পূর্ণ থেকে যায়। কবি সাহিত্যিকরা তাদের বিভিন্ন রচনায় বারে বারে উল্লেখ করেছেন বিশেষ এই নদীটিকে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, কিংবা কুবের মাঝির কথা পড়েননি এমন বাঙালি বিরল। একদিকে পদ্মা যেমন ভয়াল ভয়ঙ্কর রাক্ষসী, অন্যদিকে তার তীরে বসবাসকারী মানুষের জীবনে এই পদ্মা নদী অন্নদাত্রী। কখনো নিদারুণ আক্রোশে গিলে নিচ্ছে পাড়ের ঘরবাড়ি, জমি জমা, কখনো আবার আপন মনে বয়ে চলেছে শান্ত কোণে বউটির মতো। পদ্মার কথা উঠলেই অবশ্যম্ভাবী চলে আসে গোয়ালন্দের কথা। অধুনা বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট। কলকাতা থেকে ঢাকা, বরিশাল এসব জায়গায় যেতে হলে আপনাকে আসতেই হবে এখানে। দিগন্ত বিস্তৃত জলরাশির ধারে জমজমাট এক ঘাট। একসময় পর্তুগিজ, মগ, ফিরিঙ্গি জলদস্যুদের চারণভূমি ছিল এই গোয়ালন্দ ঘাট। কথিত আছে পর্তুগিজ জলদস্যু গঞ্জালভেসের নাম থেকেই গোয়ালন্দ নামের উৎপত্তি।
পদ্মা পেরোতে হবে স্টিমারে করে। বলা যায় স্টিমারে পাড়ি দিতে হবে অকুল পাথার, আর পেট ভর্তি না থাকলে হয়। ঘাটের ধারে তাই সারি সারি সস্তার ভাতের হোটেল, সাথে ইলিশের রকমারি পদ, গরম ভাত আর মাছের ঝোলের যে কি ফোয়াদ, তা আমার মতো কলকাতার মানুষেরা চিন্তাও করতে পারবেন না। তবে নতুন যাত্রী দেখলে তখনকার দিনের হোটেল মালিকরাও বোকা বানাতে ছাড়ত না। আচমকা ভেতর থেকে ঘন্টা বাজিয়ে দিত। নব্য বাবুটি ভাবলেন বুঝি স্টিমার ছাড়ার সময় হয়েছে। হুড়মুড় করে সপরিবারে খাওয়া ছেড়েই উঠে পড়তেন। ফেলে যাওয়া ভাত মাছ পাত থেকে চলে আসতো রান্নাঘরে। তারপর সেই না ছোঁয়া, সত্যিই কি না ছোঁয়া, খাবার আবার পরিবেশন করা হতো পরের খরিদ্দারকে। তখন পারাপার করা স্টিমারগুলোকে মেল বলা হতো, যেমন ঢাকা মেল বা বরিশাল মেল। সেই সব স্টিমারগুলোর সারেং বা খালাসিরা বেশিরভাগই চিটাগং বা সিলেটের বাসিন্দা। তাদের ছিল অনবদ্য চিকেন কারি রাঁধার ক্ষমতা। গোয়ালন্দ স্টিমার কারি নাম শুনলেই জিভে জল আসত আম বাঙালির। সৈয়দ মুস্তাবা আলী বহু লেখাতে এই পদটির কথা উল্লেখ করেছেন। তবে সেই সময় ফার্স্ট ক্লাসের যাত্রী ছাড়া আর কারো সৌভাগ্য হতো না এই গোয়ালন্দ চিকেন কারি, বা যেটাকে গোয়ালন্দ স্টিমার কারি বলা হয়, সেটি চেখে দেখার। বিপ্লবী বিনয় বসু যখন ঢাকায় লোম্যানকে খুন করে শ্রীপতি রায়ের সাথে কলকাতা পালিয়ে আসছেন, সেই যাত্রার গল্পেও এই গোয়ালন্দ স্টিমার কারির উল্লেখ আছে। যাই হোক, কলকাতা আর পূর্ববঙ্গের মাঝে যাতায়াতে গোয়ালন্দের ভূমিকা অপরিসীম। 1862 সালে শিয়ালদা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত চালু হয় রেল চলাচল, আর তার 9 বছর পরে 1871 সালে জগতী থেকে রেলপথ সম্প্রসারিত হয় গোয়ালন্দ পর্যন্ত। থাক ওসব কথা, থাক ওসব ইতিহাসের কচকচানি, ফিরে আসি খাওয়ার কথায়। বিশাল স্টিমারে থাকতো অজস্র দোকান, ঝালমুড়ি থেকে ফল, কেক, বিস্কুট, লেমনেড, বিড়ি, সিগারেট, ডিম সেদ্ধ, কি নেই সেখানে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলে সেখানেও ভাতের হোটেল। গরমাগরম ভাত আর ইলিশ মাছের ঝোল যে না খেয়েছে সে আর কি বুঝবে। দাম ছিল মাত্র 4 পয়সা, তাও লোকজনের ক্ষমতা ছিল না সেই খাওয়ার। বিশাল স্টিমারে থাকতো অজস্র দোকান, ঝালমুড়ি থেকে ফল, কেক, বিস্কিট, লেমনের থেকে বিড়ি, সিগারেট, ডিম সেদ্ধ, কি নেই সেখানে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে পাওয়া যেত ভাতের হোটেল, গরমাগরম ভাত আর ইলিশ মাছের ঝোল। যে না যে না খেয়েছে সে আর কি বুঝবে। দাম ছিল মাত্র 4 পয়সা, তাও সেটা সাধারণ লোকজনদের ধরাছোঁয়ার বা নাগালের বাইরে ছিল। তাদের জন্য ছিল ঝোল ভাত, যার দাম ছিল মাত্র 1 পয়সা। এছাড়া আরও একটি রেট আছে, ইলিশ মাছের দেখো নাই, দাম 1.5 পয়সা। ব্যাপারটা কিছু বুঝলেন? দোকানদার মাছ সমেত ঝোল ভাত দেবে,
মাছটা দেখে ঝোল মেখে ভাত খাবার পর যিনি খেতে গিয়েছেন তিনি ওই ইলিশ মাছের টুকরোটা ফেরত দিয়ে যাবেন। তা একজন দেখো নাই অর্ডার করেছে, খাবার পর দাম দিতে গিয়ে দেখে 2 পয়সা কেটে নিয়েছে। ভদ্রলোক তেরিয়া হয়ে বলল, 2 পয়সা কেন, মুই তো দেখ নাই নিছি। ক্যাশিয়ার বলে উঠল, হালা মুই দেখি নাই, তুই চোস। আজ মুস্তাবা আলী সাহেবও নেই, আর পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে গুরুত্ব হারিয়েছে গোয়ালন্দ ঘাটও। আগামী দিনে এসব কাহিনী বেঁচে থাকবে শুধু পুরনো দিনের মানুষের স্মৃতিতে বা গল্পকথায়। ধন্যবাদ, নমস্কার।